বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্তত 15 জন আহত হয়েছে। বিকেলে মুরাদনগরের আল্লাহর চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। নাসিরউদ্দিন পাটোয়ারি ও শারজিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আওয়ামী লীগের বিচার যদি না হয়, আমরা তারেক রহমানের গতিতে আগুন জ্বালিয়ে দেব ইনশাআল্লাহ। যদি বিএনপি সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে। তারেক রহমান ক্ষমতায় থাকবে না, পতন শুরু হয়ে গিয়েছে। তারেক রহমানের যখন পতন হবে, তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না। তারেক রহমানের সন্ত্রাসী দল আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছো? আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। এটাকে শুধুমাত্র এক দল লুটেরার পরিবর্তে আরেক দল লুটেরা এসে দেশটাকে খাবে সেই জন্য ছিল? এই লড়াইটা কি ছিল যে আগের মতো দুর্নীতি চলবে, শুধু মানুষগুলো বদলায় যাবে? এই আন্দোলন সেই জন্য ছিল না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে বাংলাদেশের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার পিছনে রয়েছে বড় ধরনের একটি ইন্ধন, যা জানলে আপনি রীতিমতো অবাক হবেন। তাই বলবো দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মূল বিষয়টি। চলুন তাহলে দর্শক ভিডিওটি শুরু করি। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন, এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ 18 কোটি মানুষ, এই মানুষের যে পরীক্ষায় ফেল করে, এই বাসের ড্রাইভার যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সিকিম চলে গিয়েছে, হায়দ্রাবাদ চলে গিয়েছে, অনেক অঙ্গরাজ্য দখল হয়ে গিয়েছে ভারতের কাছে। আপনারা সিলেটবাসী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় বলেছিলেন ভারত একটা খুনি রাষ্ট্র, আমি বাঙালি, আমি সিলেটি মানুষ, সিলেটে থাকবো, আমার ভারতে যাওয়ার দরকার নাই। এখন যদি সিলেটে কেউ ভারতে নিয়ে যেতে চায়, সিলেটবাসী কি ওইদিকে যাবে? তাহলে সিলেটে যে সীমান্ত হত্যা হয়, এগুলো নিয়ে এমপিরা কথা বলে না কেন? সিলেটে যে মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে, এগুলো নিয়ে যারা রাজনীতি করে কথা বলে না কেন? আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। এটা কি শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল? এটা কি শুধুমাত্র এক দল লুটেরার পরিবর্তে আরেক দল লুটেরা এসে দেশটাকে খাবে সেই জন্য ছিল? এই লড়াইটা কি ছিল যে আগের মতো দুর্নীতি চলবে, শুধু মানুষগুলো বদলায় যাবে? এই আন্দোলন সেই জন্য ছিল না। আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটা মানবিক রাষ্ট্র, যেই রাষ্ট্রে 18 কোটি মানুষ তার নাগরিকের অধিকার নিয়ে বাঁচতে পারবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দেখলাম 15 বছর যা হয়েছে, দেশ এখন প্রায় সেই পথেই যাচ্ছে। অনেকে বলে পতিত ফ্যাসিস্টকে ফিরতে দেয়া হবে না। পতিত ফ্যাসিস্টকে কেউ ফিরতে দেবে না, যদি ফেরে আপনাদের ব্যর্থতার কারণেই ফিরবে। আপনারা যখন চাঁদাবাজি করেন, ধান্দাবাজি করেন, বালুর ব্যবসা করেন, আপনারা যখন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লুটপাট করেন, আপনারা যখন কিভাবে নির্বাচনে জালিয়াতি করে আরেকবার আরেক আসন আরেকটু জায়গা পাওয়া যায় সেই ধান্দা করেন, আপনারা যখন ক্ষমতার ভারসাম্যে আর বিশ্বাস করেন না, আপনারা যখন ভিন্ন মতকে দমন করার জন্য নোংরা পথ অবলম্বন করেন, ঠিক যেরকম শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল, তখন মনে রাখবেন আপনারাই কিন্তু সেই স্বৈরাচারকে বরণ করে নিয়ে আসবেন। আমি তো 15 বছর ছিলাম, কার কি ভূমিকা, কার কি কথা, কোন দলের কি, আমি সব নিজের চোখে দেখেছি। এমনও মিটিং গেছে, বলা হয়েছে সরকারের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই, দরকার নাই, তারা এখন বিরাট বিপ্লবী সাজে। শোনেন, ক্ষমতার চোখে চোখ রাখার সাহস খুব কম মানুষের হয়, বেশিরভাগই হলো ইন্দুরের মতো, ক্ষমতা যেই দিকে তেনারাম সেই দিকে। সব দেখা হয়েছে 15 বছর। আজকাল যারা বড় বড় বিপ্লবী সাজে,
তারা কোথায় ছিল 15 বছর খুব ভালো করে জানি। রাতের অন্ধকারে কার দলের সাথে কার দলের ব্যবসা হয়েছে, কোথায় কোন লেনদেন হয়েছে, কে শান্তিমতো কাজ করে এলাকায় ঘুমাইতে পারছে, কে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলায়া রাজনীতি করছে এবং মিটিং এর সময় বলছে থাক থাক আওয়ামী লীগের নাম নিয়ে কিছু বলার দরকার নাই, এইসব আমরাও খুব ভালো জানি। বীর সাজবেন ভালো কথা, খোঁজাখুচি করেন না। খোঁজাখুচি করলে আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। যাই হোক, সরাইল আশুগঞ্জের মানুষের কাছে আমার অনেক ঋণ, আমি আমার এই ঋণ পরিশোধের চেষ্টা করব। সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলা করবার যে ওয়াদা আমি করেছিলাম সেই ওয়াদা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এখানে সম্মানিত ইউনো মহোদয়, ওসি সাহেব উপস্থিত আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, চর সোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে, এবং কারা খাচ্ছে তাদের সবার ছবি সবার নাম আশুগঞ্জের মানুষ জানে। আমি অনুরোধ করব, সরকারি দল সরকারি মত দেখবেন না, চোর চোরই সে যেই দলেরই হোক, বালুচোর বালুচোরই সে যেই দলেরই হোক, মাদক ব্যবসায়ী সে যেই দলেরই হোক, এইসব চোর লুটেরাদের কারণে দলগুলো ডোবে, দলের সাধারণ কর্মীরা শাস্তি ভোগ করে। আমি অনুরোধ করব, দলমত দেখবেন না, অপরাধী দেখবেন, অপরাধ দেখবেন এবং আইনের শাসন না বলে কায়েম করবেন। সেই আইনের শাসন যেন নিজ নিজ এলাকা থেকেই কায়েম শুরু হয়। মামলা বাণিজ্য নিয়ে কথা এসছে। আমি নিজে আইনজীবী, 25 বছরের প্র্যাকটিস। একই এফআইআর হুবহু একটার সঙ্গে আরেকটার কোনো অমিল নাই। আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে, শুধু আসামির নাম পরিবর্তন হয়েছে। অজ্ঞাতনামা 200 আসামি, 200 আসামির মধ্যে কখনো এই বিএনপির এই লোক, না হলে ওই লোক, জামাতের এই লোক, ওই লোক, এইভাবে মামলা দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? সেই ধারা কেন 5ই আগস্টের পরেও জারি থাকবে? আমরা না পরিবর্তনের ওয়াদা করেছিলাম? আমরা না আইনের শাসন কায়েম করার কথা বলেছিলাম? আমরা না ন্যায় বিচার নিশ্চিতের কথা বলেছিলাম? তাহলে এখনো কেন এই মামলা বাণিজ্য জারি থাকে? এখনো কেন জামিনের পরে সৌনায়েস দিয়ে জেলখানার গেট থেকে আসামি ধরে নেওয়া হয়? আমি সবাইকে বলবো, 5ই আগস্ট সবার জন্যই শিক্ষা। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন? সিনিয়র এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় হবিগঞ্জে হামলার শিকার হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই ঘটনার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তুমুল উত্তেজনা বিরাজ করছে। নাসিরউদ্দিনের এমন উগ্রবাদী বক্তব্য শুনে অনেকে বলছিলেন তাকে হামলা করা হবে কিনা। আমার কথা, আপনি যেখানে যাচ্ছেন সেখানে রাজনৈতিকভাবে ওখানকার টার্গেট করে করে ওই লোকগুলোর সমালোচনা করা হয়, কেন করা হয়? আপনি রাজনীতির কথা বলেন, আপনার কথা আপনি বলেন, সেই কথা রাজনীতিতে মোকাবেলা হবে। অর্থাৎ আমার কথা হলো, দায়িত্ব তো আমারও আছে, আমি গ্রাউন্ড তৈরি করবো কেন মারামারি হওয়ার? জুলাই আন্দোলনের পরবর্তীতে যখন তারা নতুন রাজনৈতিক দল তৈরি করে বিভিন্ন জায়গায় সভা সম্মেলন করছিলেন, ঠিক সেই সময় যে জায়গায় যেতেন সেই জায়গায় কর্মকর্তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজির কথা বলতেন। এরপর তিনি বক্তব্যে এমন গালাগালি করেছেন যা একজন রাজনীতিবিদের মুখে শোভা পায় না। এছাড়াও তিনি নির্বাচনের পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অসম্মানজনকভাবে বিভিন্ন কথা বলেছেন এবং সেনাপ্রধানকে নিয়েও অনেক বাজে মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঠিক যেন প্রবাদের মতো, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি অতিরিক্ত করার কারণে তেমনই তিতা হয়ে গিয়েছেন। আপনি একটা করে প্রধানমন্ত্রী, সন্ত্রাসীদের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান, সেনাপ্রধান ভণ্ড, দাঁড়িয়ে রাখছে, বুড়ো হয়েছে, সেনাবাহিনীর মাথায় গিলু নাই, এগুলোর হাতে অস্ত্র দিছে, ক্যান্টনমেন্ট ঘুরেই দিব। তারপরে কি ছাত্রদল, যুবদল, জানোয়ার, উল্লু, রেকর্ডে এভরি, এই ভাষা আমরা কোনদিন 17 বছর বলেছি? তবে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন নাসিরউদ্দিনের এমন উগ্রবাদী বক্তব্যের জবাব মুখ দিয়েই দেওয়া উচিত ছিল, কিন্তু তাদের ওপর হামলা করা ঠিক হয়নি। তারপর তারা এমন তথ্যও তুলে ধরছেন যে আজ পাটোয়ারি এমপিদের চাঁদাবাজির কথা বলছেন, অথচ সরকারের দায়িত্বে থাকাকালীন এনসিপির নেতাকর্মীরাই বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছেন এবং সেসব চাঁদাবাজির প্রমাণও তুলে ধরছেন টকশোতে। চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা আমার নামে মামলা করবেন, আমি যে মিথ্যা বলে থেকে এক বিন্দু। হান্নান মাসুদ থানার মধ্যে থেকে চাঁদাবাজরা ছাড়াই আনছে। এই যে ইসাক সরকার সবচেয়ে বড় চাঁদাবাজ নাকি বিএনপির, এখন এনসিপি যায় সে আউলিয়াল্লাহ হয়ে গেছে। কি বলবেন এগুলো? বন্ডামি ছাড়া কি? আজকের এই রাজনৈতিক পরিবেশের জন্যই অনেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করছেন, কারণ ছাত্ররা যে নতুনভাবে রাজনীতির আশা নিয়ে এসেছিল তা শুধু এমন উগ্রবাদী বক্তব্যের কারণেই আজ পতনের দিকে ধাবিত হচ্ছে। সম্প্রতি এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন চলুন দেখে আসি।
চারিদিকে আলোচনা, সব থেকে বেশি আলোচনা এই মুহূর্তে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে, এনসিপি নেতা, এবং তার লাগামহীন কথাবার্তা, শিষ্টাচার বহির্ভূত অশ্লীল নগ্ন কথাবার্তা এবং গালাগালি, এই ব্যাপারগুলো রাজনীতিতে চরম ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে এনসিপির। এটা সবাই বলার চেষ্টা করছেন। গতকালকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি এখন থেকে আর কথা বলবেন না, চুপ হয়ে যাবেন। গতকালকে চুপ হয়ে যাবেন এই কথা বলার পরেও যত কথা বলেছেন তাতেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে তার চুপ হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখছি না। আজকে ভয়ঙ্করভাবে যেটা করলেন, তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে এবার গ্যাংস্টার বলে উপাধি দিলেন। পাটোয়ারিকে থামাবে কে? বেপরোয়া পাটোয়ারিকে না থামালে বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই কি শিষ্টাচারের মধ্যে আনা যাবে? কি বলতে চাইলেন পাটোয়ারি আজকে? এবং এই বক্তব্যগুলো দেওয়ার পরে মানে আমরা দেখলাম যে হবিগঞ্জ, সিলেট, এরপরে কুড়িগ্রাম, তারও আগে ঝিনাইদহ, যে ঘটনাগুলো ঘটছে সাভারে, এরপরে তারা যেখানে যাবে সেখানেই এরকম ঘটনা ঘটতে থাকবে এবং ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেরকম পরিস্থিতির দিকে রহমান তো আইফোন ব্যবহার করেন না, কি যেন একটা ফোন, ব্লুবেরি না কি যেন একটা ফোন ব্যবহার করেন, এভাবে তিনি কথা বলেছেন। এটুকু পর্যন্ত ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু যখন মানে চলমান প্রধানমন্ত্রীকে তিনি গ্যাংস্টার বলেন, তখন তো তাকে গ্যাংস্টার হিসেবে তারেক রহমান ভূমিকা পালন করছেন, এই ব্যাপারে তথ্য প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে না পারলে শুধুমাত্র এই মন্তব্যের জন্যই তো তার বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানি মামলা দেওয়া সম্ভব এবং তাকে কারাগারে পাঠানো সম্ভব। কিন্তু সরকার নিশ্চয়ই সেই দিকে যাবে না, সরকার সহনশীলতা দেখাবে, এটাই উচিত। কিন্তু আর কতদিন রাজনীতিতে এই বেপরোয়া কর্মকাণ্ড কথাবার্তা চলবে? আমরা ওইদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক জিএস এর বেপরোয়া কর্মকাণ্ড একের পর এক পত্রিকার কাভারেজ পেতে আমরা দেখছি। তাহলে কি এগুলো শুধুমাত্র লাইমলাইটে আসার জন্যই করছেন তারা? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। পাটোয়ারি আজকে তার ভিডিও বক্তব্যে যে সকল কথাগুলো বললেন, তিনি বলছেন যে গ্যাংস্টার তারেক রহমান তো নিজে। তারেক রহমান ক্ষমতায় থাকবে না, পতন শুরু হয়ে গিয়েছে। তারেক রহমানের যখন পতন হবে তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না। তারেক রহমানের সন্ত্রাসী দল আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন, আমি হলাম বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আমার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবজি বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোন ছায়া আমরা সেই দিন রাজপথে দেখি না। নতুন করে বাংলাদেশে এসেছে, হাল গতি বুঝার আগেই সব সিদ্ধান্ত নেওয়ার শুরু করেছে। আমরা বলেছি আপনাকে স্পষ্টত, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। ফলত আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধর্ণা দিয়েছে, ভারত থেকে শুরু করে অনেক ডিপ স্টেটের কাছে, তাজমহলের মতন 100 জায়গায় বাংলাদেশকে বিক্রি করেছে। এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে যে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা, আরেকজন বলে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখনো মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না। কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। আমাদেরকে এনশিওর করতে হবে, যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায় ক্ষমতার লোভে, আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এতে যদি আমাদের জীবনে যায়, আমাদের কোনো পরোয়া আছে? এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? পালানোর জায়গা পাবেন না। জনতা জেগে উঠেছে। তারেক রহমান আপনাদেরকে কিছুই দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে মসজিদের মিনারে বসে আপনার ঝুলনতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে। তারেক রহমানের যখন পতন হবে তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে পড়ে যাবেন। ইতিহাসের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমানের সাথে ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের। দ্বিতীয় প্রতিষ্ঠা যে বার্ষিকী, আজকে সেই ডাক দিয়ে আপনাদেরকে বলে গেলাম, এই বাইতুল মোকাররমের চত্বরে, যেখানে হলো অনেক ইতিহাসের সাক্ষী, তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না। পতন শুরু হয়ে গিয়েছে। এখন তারেক রহমান হলো পিস্তল তাক করবে। আমরাও বলি 1400 লোক গেছে, বুকে গুলি চালান, সমস্যা নাই। তবে আমাদেরকে কোনো পর টাকা দিয়ে কিনতে পারবেন না, কোনো নেগোসিয়েশন হবে না, একটু হবে না। পতন হবে আপনার বাংলার মাটিতে। জনগণ আপনাকে পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, সেটার ভবিষ্যৎ। দর্শক, ভিডিওর মূল অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হয়েছে, তাই বলবো দর্শক
আপনার মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।